ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, শুরু করছি নিউজ এট 2। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই একটা স্বস্তির ছবি, খুব ভালো লাগবে এই ছবিটা দেখুন। আগে বড় করেই দেখাই, কারণ ছবিটা খুব ভালো ছবি। শিলাবৃষ্টি, তীব্র দহনের পর শিলাবৃষ্টি কলকাতা জুড়ে, কলকাতা এবং 24 পরগনায় বৃষ্টি। এই ছবিটাই আরো ভালো করে আপনাদের দেখাতে চাইবো। এই মুহূর্তে কলকাতা পুরো ভেসে যাচ্ছে বৃষ্টিতে, সঙ্গে দমকা হাওয়া। তবে এই স্বস্তির সঙ্গে সঙ্গেই কিন্তু কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, আশঙ্কা দুর্যোগের। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা বেশ বড়সড়। তার থেকেই এই বিপত্তি। আমি সেদিকে নজর রাখবো, কিন্তু সাময়িক স্বস্তিতে বটেই কলকাতা বহুদিন পর শিলাবৃষ্টি দেখলো। কিন্তু তাতে এই ভোটের মরশুমে রাজনীতির পারদ কি কমলো? না, আরো একটা ভিডিও সামনে এসেছে, এবং এটাও সন্দেশখালী থেকে। মানে এটা থার্ড ভিডিও, তৃতীয় হ্যাট্রিক করা ভিডিও। এই ভিডিওয়ে কি আছে দেখুন। আগে সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে শুনলেন? রেখা পাত্র বিজেপির এবারের বসিরহাটের প্রার্থী। তিনি এবং অন্যান্য মহিলারা অভিযোগ করছেন, সন্দেশখালীর নির্যাতিতারা নাকি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তারা কারা? সাজানো, নকল? তাই আমরা এই প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারীকে। শুনুন কি বলেছেন। রেখা পাত্রের একটা ভিডিও ভাইরালকে কেন্দ্র করে বিতর্ক হচ্ছে। কোনো ভিডিও ভাইরাল হয়নি। কেউ ব্যক্তিগত আলোচনায় করতে পারে। রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে। সেই কারণেই কি ওনাকে না, তাকে অপমান করছে, গরিব। তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব বলেই বড়লোক ভাইপো অপমান। রেখা পাত্র এবং অন্যান্য মহিলারা দাঁড়িয়ে যখন কথা বলছেন, তখন ব্যক্তিগত ভিডিও করছেন, ব্যক্তিগত আলাপচারিতা করছেন মনে হলো আপনার। চলুন, সন্দেশখালী থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সৌরভ, আমার সহকর্মী। সৌরভ, এরকম একটা ভিডিও, সৌরভ শুনতে পাচ্ছ? আসলে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমি জানি না সৌরভের সঙ্গে কানেক্ট করতে পারবো কিনা, বোঝার চেষ্টা করছি। সৌরভ আমার সঙ্গে। সৌরভ, শোনা যাচ্ছে অ্যাটলিস্ট আমাকে? খুব আবছা দেখতে পাচ্ছি তোমাকে। আমি বরং সৌরভকে আরেকটু সময় দিই, যদি নেটওয়ার্কটা ঠিক করা সম্ভব হয়। বুঝতেই পারছেন প্রচন্ড ঝড় বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ। তো তার আগে এই যে শুভেন্দু অধিকারী বললেন রেখা গরিব, তাই রেখার ব্যক্তিগত আলাপচারিতা বাইরে আনা হয়েছে, হয়ে ভাইরাল ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে। দিলীপ ঘোষ শুভেন্দু বাবুরই দলের আরেকজন। শুনুন তো কি বলছেন। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে? খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে। তারা রাষ্ট্রপতির সামনে বলে, ওখানে বলেনি। পাড়ায় ওখানে ভিকটিম। মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। দিলীপ ঘোষ বলছেন এরকম আরো আছে, আরো এরকম সামনে আসবে। আর শুভেন্দু বাবু বলছেন না, এটা তো ভিডিও নয়, এটা ব্যক্তিগত আলাপচারিতা। কে করেছে ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস? তৃণমূল। শশী পাজার বক্তব্য শুনুন। এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন, যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন। তথাপি বিজেপি নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ, যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন,
সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন, বাংলাকে বদনাম করেছেন, কালিমালিপ্ত করেছেন। এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে। তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে। এই মুহূর্তে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, স্বাগত আপনাকে নিউজ অ্যাট 2 অনুষ্ঠানে। এই সন্দেশখালীটা বিজেপির ইস্যু ছিল মূলত, সেটা কি হাইজ্যাক করলেন আপনারা? না, হাইজ্যাক করার বিষয় নয়। আমরা যেটা বরাবর বলে আসছিলাম, আমাদের নেত্রী বলে এসেছিল যে এটা একটা বড় ষড়যন্ত্র পরিকল্পনা করে করা হয়েছে এবং সন্দেশখালী নয়, গোটা বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। পরপর এই ভিডিও ভাইরালগুলো থেকে আমরা দেখেছি কিভাবে ষড়যন্ত্র হয়েছে। সেই গঙ্গাধর কয়ালের কথায় কিভাবে শুভেন্দু অধিকারী পেছন থেকে সমস্ত বিষয়টাকে মনিটর করেছে, কিভাবে মিথ্যা অভিযোগ মহিলাদের দিয়ে করানো হয়েছে, কাউকে সাদা কাগজে সই করিয়ে নিয়ে অভিযোগ করানো হয়েছে। এবং পরপর ভিডিওগুলো দেখলেই এই যে তৃতীয় ভাইরাল ভিডিও পার্থপ্রতিম বাবু, সেখানে রেখা পাত্ররা স্পষ্ট অভিযোগ করছেন যে ব্যক্তি ওই নির্যাতিতাদের কোট আনকোট নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে, সেই ব্যক্তি শিবু হাজরার থেকে মাসে 10,000 করে টাকা নিতেন, মাসোহারা নিতেন। মানে তৃণমূলের থেকে টাকা নিয়ে এই কাজ করা হতে পারে। দেখুন, এখন তো রেখাপাত্র তিনি বিজেপির প্রার্থী হয়েছেন পুরোদস্তুর, তো স্বাভাবিকভাবে আমরা রেখাপাত্রর বিভিন্ন সময় বিভিন্ন বয়ান দেখতে পাচ্ছি। এই ভিডিওটিও দেখেছি। তারা এক সময় বলতো ওরা আন্দোলনের মুখ, যারা গিয়েছে তারা আন্দোলনের মুখ নয়। আবার কখনো আমরা দেখতে পাচ্ছি রেখাপাত্র যখন বিজেপির প্রার্থী হচ্ছেন, আর এক দল বলছে রেখাপাত্রকে কেন করা হলো, সে তো তার বড় ভূমিকা ছিল না, আমরা সন্দেশখালীর ঘটনায় বড় ভুক্তভোগী। তো এই ধরনের বিষয়গুলো যে পরস্পর বিরোধী একে অপরের যে কথাগুলো বলছে, সেখান থেকে স্পষ্ট এটা বিজেপির গেম প্ল্যান এবং বিজেপির কাছাকাছি কে পৌঁছতে পারবে তার একটা লড়াই চলছে নিজেদের, তৃণমূল না বিজেপি। এবং সেই লড়াই আমরা এখান থেকে পলিটিক্যাল ডিভিডেন্ডের থেকেও আমরা যেটা বড়ভাবে দেখেছি যে বাংলাকে যেভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে, আজকে এই ভিডিও ভাইরাল সেটা প্রকাশ্যে এনেছে যে বিজেপি কিভাবে বাংলা বিরোধিতা করছে। বাংলাকে পলিটিক্যাল ডিভিডেন্ড কে বেশি পাবে? বাংলার আমরা ডিভিডেন্ডের জায়গা নয়, আমরা খুব মানুষের কাছে ক্লিয়ারলি এটা পরিষ্কারভাবে তুলে ধরতে। তাহলে মমতা ব্যানার্জি তো গতকালও বললেন সন্দেশখালীর উত্তর ভোটে দিতে হবে। কোনো মহিলাদের দেখুন, তার প্রভাব যেমন বিজেপি ভোট বাক্সে নিতে চাইছে গোটা বাংলা জুড়ে, আমরা বলি মা বোনদের আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং সন্দেশখালীর এই মিথ্যা নাটক সেই আস্থাকে আরো বেশি জোরদার করলো। এই মুহূর্তে আমি সৌরভের সঙ্গে বোধহয় কানেক্ট করতে পারবো। সৌরভ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে দেখতে পেয়েছি। এবার হঠাৎ এই তৃতীয় একটা ভিডিও, এই যে যাদের নাম বলা হচ্ছে নির্যাতিতা নিয়ে গেল, মানে ব্যাপারটা কি? রেখাপাত্র বিজেপির নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন। পিউদি, দেখো, দফা যত এগোচ্ছে তত বেশি করে সন্দেশখালীকে ঘিরে একের পর এক ভিডিও প্রকাশ হচ্ছে এবং সেই সমস্ত ভিডিওগুলোকে যদি আমরা দেখি তার সারমর্ম একটাই, যে সন্দেশখালীকে ঘিরে যে উচ্চতায় বিজেপি সন্দেশখালী নির্যাতনের অভিযোগকে নিয়ে গেছে, সেই উচ্চতা থেকে সন্দেশখালী নির্যাতনের অভিযোগকে নামিয়ে আনা এবং এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করা যে আসলে সন্দেশখালীতে নির্যাতনের যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন। প্রথমটা ছিল স্টিং অপারেশন, দ্বিতীয়টা ছিল সাদা কাগজে সই এবং সই করিয়ে অভিযোগ করা হয়েছে, নির্যাতনের অভিযোগ করা হয়েছে। এবং তৃতীয় যে ভিডিওটি, এই ভিডিওটি একটি পুরনো ভিডিও, সেই সময়ের ভিডিও যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সন্দেশখালীর মহিলাদের একটি প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই নির্যাতনের অভিযোগকে সামনে রেখে, এবং সেই সময় পিয়ালি দাস, মাম্পি দাস, রেখাপাত্র, তখন রেখাপাত্র প্রার্থী হননি, সেই সময় দাঁড়িয়ে পর তাদের সে বক্তব্য ছিল যে তারা যদি নির্যাতিতা হন তাহলে আমরা কারা। অর্থাৎ যে বক্তব্যটা প্রতিষ্ঠিত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব, যে নির্যাতিতাদের অভিযোগটা, পরিচয়টা, সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্বয়ং বিজেপি প্রার্থী। ফলে তারা যে বক্তব্যটা বলছেন যে অভিযোগটা ঠিক নয়, সেটা কোথাও কানেক্ট করছে। কিন্তু একটা কথা মানতে হবে, যেটা রেখাপাত্ররা বলছেন
যে আমরা যখন বলছি ওরা যদি নির্যাতিতা হয় তাহলে আমরা কারা, তাহলে যদি তৃণমূল সেই ভিডিও প্রকাশ করে তাহলে কোথাও তো এটাকে প্রতিষ্ঠিত হয় যে আমরা আসল নির্যাতিতা এবং সেটা সিলমোহর দিচ্ছে তৃণমূল। এই তর্কটাকে মানে এতগুলো মোড় না সন্দেশখালিতে, এতগুলো টুইস্ট, সৌরভ সত্যি মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে পুরো বিষয়টা, তাতে এই যে মাম্পি দাস যিনি গিয়েছিলেন বলে জানা যাচ্ছে, মানে যে নির্যাতিতাদের নিয়ে সংশয় প্রকাশ করছেন বিজেপির যিনি প্রার্থী তিনি, সেই মাম্পিকে রাজ্যের পুলিশ আবার নোটিশ পাঠিয়েছে। আমার সহকর্মী আরো বলতে পারবে, অর্ণব আমার সঙ্গে রয়েছে। অর্ণব, কি মর্মে মাম্পিকে নোটিশ পুলিশের? অর্ণব অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে কিন্তু নোটিশ লাগিয়ে দিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালী প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে কিন্তু এই পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিয়তি মাইতি নামে ওই প্রতিবাদী মহিলার দাবি, তাকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে এই মাম্পি নাকি তাকে রেপ কেসের মতন ঘটনা, এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে যায় এবং সন্দেশখালীর যে গোটা পরিস্থিতি এই মুহূর্তে যেসব ভিডিও গুলো ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, আজকেও একটি ভিডিও আমাদের TV9 বাংলায় এসছে, যদিও বা সেটা যাচাই করা হয়নি। কিন্তু সব থেকে বড় যে জিনিস, যে পিয়ালি দাস কিন্তু যেটা জানাচ্ছে, তারা উচ্চ পর্যায়ে অর্থাৎ আমাদের কাছে যেটা খবর যে সিবিআই তদন্তের জন্য তারা আমরা অ্যাপিল করবে, এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে আজকে শুভেন্দু সন্দেশখালী পুরোটাই তো সিবিআই দেখছে এখন, আর কি অ্যাপিল করবে? অর্ণব, দেখো, প্রথমেই যে কথাটা জানা যাচ্ছে যে এই যে ঘটনাটা সামনে এসছে, যে চিঠির ব্যাপারটা যেটা লিখিয়ে নেওয়া, সেই তদন্তের জন্য সিবিআই নিজের ভাবে করবে পিয়ালি, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং অনেক ধন্যবাদ অর্ণব, অনেক ধন্যবাদ। সন্দেশখালী প্রত্যেক দিন নতুন 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 মোড় নিচ্ছে। এখন তো নির্যাতনেরা আমরা ওরা। একটা সময় ছিল যখন এই গত সপ্তাহে ধরুন না, যখন মনে করা হচ্ছিল সন্দেশখালীর কাউন্টার করতে চাইছে রাজ্যের শাসক শিবির, এবং সেই কাউন্টারের একটা অস্ত্র হচ্ছে রাজভবনে ওই তরুণীর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল দুধ কা দুধ পানি কা পানি করতে চাইছেন। তিনি আজ সকাল 11:30 নাগাদ বলেছিলেন একটু পরের থেকে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন রাজ্যের 100 জনকে। দীক্ষা ওই 100 জনের মধ্যে ছিল, আমার সহকর্মী। আমি দীক্ষার থেকে জানতে চাইবো, দীক্ষা কি দেখা গেল? তোমাকে একটু ওয়েট করাবো, কারণ তুমি যে ছবিটুকু আমাদের পাঠিয়েছো দেখাবো। রাজভবনে দলে দলে মহিলারা ঢুকছেন, দেখুন সেই ছবিটা। রাজভবন চত্বর, যেখানে পুলিশি ঘেরাটোপ রয়েছে, সঙ্গে মহিলারা ঢুকছেন। এটা 2রা মে অর্থাৎ ঘটনার দিন, মানে অভিযোগ যে দিনের, সেই দিনের ছবি। সেই দিনের সামান্য একটু ফুটেজ আমাদের হাতে এসেছে সৌজন্যে দীক্ষা, তো সেইটুকুই আপনাদের দেখাচ্ছে। আমি দীক্ষার কাছে আসি। দীক্ষা, কি দেখলে? দেখো, রাজভবন থেকে গতকালকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল 100 জনকে সেই দিনের, ওই দিনের ঘটনা, অর্থাৎ যে দিনটা নিয়ে পুলিশ আনএথিক্যালি এবং আনকনস্টিটিউশন ওয়েতে একটা এনকোয়ারি করছে, সেই কারণে রাজভবন 100 জনকেই ফুটেজ দেখাবে। তার মধ্যে সংবাদ মাধ্যমও ছিলেন, সাধারণ মানুষের সংখ্যা কম থাকলেও কিন্তু কয়েকজন এসেছিলেন। আমরা যে ফুটেজটা দেখতে পেয়েছি, সেই ফুটেজটা কিন্তু 5:30টার পর থেকে 1 ঘন্টার প্রায় একটা ফুটেজ, এবং একটা 10 মিনিটের ফুটেজ। কিন্তু যে ফুটেজটা দেখা যাচ্ছে রাজভবন, অর্থাৎ যেটাকে আমরা বলি রাজভবন মেনলি, যেখানে রাজ্যপাল থাকেন বা অফিস বা চেম্বার, স্টাডি রুম, সেখান থেকে কোনো ফুটেজ নেই। একটাই খেলে আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় রাজভবনের পুলিশ অফিস, অর্থাৎ সেইখানের পাশ দিয়ে ওই অভিযোগকারিনী মহিলা তিনি এলেন, এবং প্রথমেই যেটা অফিসার ইনচার্জের ঘর, সেখানে কাঁচের যেটা ঘর, সেই ঘরে ঢুকলেন। সেখানে তিনি 5:32 থেকে 40 মিনিট পর্যন্ত 8 মিনিট থাকলেন। তার গায়ে রয়েছে অতিরিক্ত পুলিশ অফিসার অর্থাৎ অ্যাডিশনাল ওসির ঘর, সেই চেম্বার, সেখানে তিনি ঢুকলেন, এবং সেখানেই বাকি মহিলা আধিকারিক এবং বাকি উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে এসেছিলেন খবর পাওয়ার পরে, এবং সেখানেই মোস্ট প্রবলি তার বয়ান প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন সকলের মনে থাকছে, সেটা আমাদের মনেও থাকছে, সংবাদ মাধ্যম হিসেবে আমার মনে থাকছে, যে মহিলা যে অভিযোগ করেছিলেন যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা জানি রাজভবনের সর্বত্র সিসিটিভি নেই, বিশেষ করে রাজ্যপালের কয়েকটা জায়গায়, তো যেখানে বসেন উনি, সেখানে কয়েকটা জায়গায় সিসিটিভি নেই, কিন্তু করিডোরে রয়েছে, লিফটে রয়েছে, বা লিফটের পরে যে নিচের অংশটা রয়েছে বেসমেন্ট, সেখানে রয়েছে, কিন্তু সেই ফুটেজ কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে পুরো যে
যে স্পষ্ট কিছু আমরা দেখতে পেলাম তাই নয়, আমরা খালি কিছু পোর্শন দেখতে পেলাম। 5:32 নাগাদ ওই অভিযোগকারী না, তাহলে দীক্ষা পুলিশ অফিসার এই যে সচ কা সামনা হলো, দুধ কা দুধ পানি কা পানি হলো। দেখো একেবারেই দুধ কা দুধ পানি কা পানি হলো আমি সেটা বলতে পারবো না, তবে এখানে একটা আমার প্রশ্ন রয়েছে। রাজ্যপাল যখন বলছেন যে আনকনস্টিটিউশনাল এবং আনএথিক্যাল অর্থাৎ অসাংবিধানিক উপায়ে পুলিশ তদন্ত করছে বা এনকোয়ারি করছে সেটা কাম্য নয়, সেখানে দাঁড়িয়ে এই ফুটেজটা দেখানো কতটা জরুরি ছিল সেখানেও কিন্তু আমাদের একটা দীক্ষা, তোমার কাছে আমি আবার আসছি, দীক্ষার কাছে আমি আবার যাব, কিন্তু ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি বলছেন উনি দেখান 100 কেন, অনেকজনকে দেখান, গোটা বাংলাকে দেখান, কিন্তু পুলিশকেও দেখান, কারণ পুলিশই অনুসন্ধান করছে, অভিযোগটা পুলিশের কাছেই গেছে। দিন না 100 জন নাগরিকের দিন, প্লাস কলকাতা পুলিশকে দিতে হবে, এটাই আইন বলে। পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা, সে বিচারের জন্য অপেক্ষায় রয়েছে, সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না, কারণ সেটা সত্য। মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে? রাজভবনে সেদিনকে রাত্রে নিবাস করলেন কে? সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী, তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে, এটি কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে? এখানে দুটো প্রশ্ন, দীক্ষা দেখেছে যা দেখানো হয়েছে রাজভবনে, দীক্ষার মনে দেখার পর অনেক প্রশ্ন আছে, আর আমার দীক্ষার কাছে প্রশ্ন, যদি উনি পাবলিকই করতে চান সেই ফুটেজ, তো পুলিশ দেখলে মন্ত্রীরা দেখলে ক্ষতি কি? কেন দেখানো হচ্ছে না? আর পাবলিকই বা কেন এত রেস্ট্রিক্টেড নাম্বারে? দেখো তোমাকে একটা কথা বলে রাখি, যে অংশের ফুটেজ দেখানো হচ্ছে সেই ফুটেজ কিন্তু অফিসার ইনচার্জ অর্থাৎ রাজভবনের যে অফিসার ইনচার্জ তিনি মনিটরিং করেন। তার ঘরে আমরা জানি প্রত্যেকটা জায়গায় যে সিসিটিভি আছে, অর্থাৎ রাজভবন চত্বরের যতগুলো সিসিটিভি ফুটেজ আছে বা বেসমেন্টের সিসিটিভি ফুটেজ আছে সেটা কিন্তু অফিসার ইনচার্জের ঘর থেকেই দেখতে পাওয়া যায়, এবং যে জায়গার ফুটেজ আমাদেরকে আজকে দেখানো হলো সেটা কিন্তু অফিসার ইনচার্জও দেখতে পারেন। অর্থাৎ তিনি যেটা বললেন যে আমি রাজ্যপাল থেকে যেটা বলেছেন যে আমি মমতা ব্যানার্জির পুলিশ এবং মন্ত্রীদের দেখাবো না, কি সেই জায়গায় তো একটা প্রশ্ন থাকছে, কারণ এটা তো অফিসার ইনচার্জ নিজে এটা হ্যান্ডেল করেন এই সিসিটিভি গুলো, ক্যামেরাগুলো, তার ঘরে প্রত্যেকটা জায়গায় মনিটরিং সিস্টেম রয়েছে, ফলে এটা তো পুলিশ অটোমেটিক্যালি দেখতে পারে। এটা যদি দেখতে ভাই, তো নতুন একটা পয়েন্ট, দীক্ষা অনেক ধন্যবাদ, দীক্ষাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো পয়েন্ট উঠে আসছে, মানে এ নিয়ে জল যে গড়াবে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে দিলীপ বাবু কি করছেন, কি করতে চাইছেন, সব থেকে বড় প্রশ্ন, আজ কি বলেছেন শুনুন। সবই বেরোবে, আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত, ওরা বলবে আমরা চেঞ্জ করে নেবো। মমতা ব্যানার্জি 7-10 দিন বসে এটাই করেছে, ওর কাছে ভোটার নেই, পুলিশ আছে আর এই কর্মচারীরা আছে, সব ছেড়ে দিয়ে রোজ থানা আর ভিডিও ডিএম ঘেরাও করবো, শেষের দিকে দম বন্ধ করবো, বেরোতে দেবো না কথা। কিরকম চামচাগিরি করে দেখবে। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে খুলে দেবো, চোর রাস্তায় নিয়ে এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। পুলিশ কি ভদ্রলোক নেই? ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হবে, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, যত দাগি, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না, আমি কেন নিয়ম মানবো? আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন তোর গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। আচ্ছা বলুন, যদি পুলিশকে বোমা মারো বললে কেষ্টকে এত প্রশ্নের মুখোমুখি হতে হয়, তাহলে পুলিশকে জুতো পেটা করব, কাপড় খুলে দেব, প্রশ্ন হবে না? শান্ত আমার সঙ্গে রয়েছে, আমি শান্তর কাছেই যাব। শান্ত, দিলীপবাবু এটা বলছেন কেন, মানে কেন এতটা ধৈর্যহীন হচ্ছেন? এটা কি কোথাও কোনো মানে প্রত্যেক দিন খবরে আসার উপায়?
দেখো, বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সহসভাপতি তথা বোলপুর দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই ধরনের বেলাগাম হওয়া কিন্তু নতুন নয়। এর আগেও একইভাবে বাক্য প্রয়োগ করেছেন, যাকে রাজনৈতিকভাবে বলা হয় কুবাক্য। এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের মহল কিন্তু দুটি ভাগে বিভক্ত। এক পক্ষ মনে করছেন যে দিলীপ ঘোষ কোথাও হতাশা থেকে এই কথা বলছে, তিনি যে টিমটা নিয়ে মূলত বর্ধমান দুর্গাপুর লোকসভা এলাকায় কাজ করছেন সেই টিমটা যথাযথভাবে কাজ করতে পারছেন না। একই সঙ্গে দিলীপ ঘোষ যে ধরনের নির্দেশ দিচ্ছেন, যেখানে যেখানে ঘুরছেন সেই জায়গাগুলোতে তার যে টিম মেদিনীপুরে তিনি যেখানকার বিদায়ী সাংসদ ছিলেন সেখানে যেভাবে কাজ করেছিল তার সেখানকার টিম, এই টিম সেই কাজ করতে পারছে না, তিনি নিজের সংগঠন নিয়ে খুশি নন, করতে পারছে না, বা মানুষের কাছে তার বার্তা ঠিকমতো পৌঁছতে পারছে না। সেটাই রাজনৈতিক মহল কিন্তু এক পক্ষ মনে করছে, কিন্তু আরেকটা মহলেরও বক্তব্য রয়েছে। তারা মনে করছে যে পুলিশ যেভাবে তিনি আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছেন যে এই বর্ধমান দুর্গাপুর আসনটা তিনি এবার দখল করবেনই, সেইখানে দাঁড়িয়ে পুলিশ তাকে বারবার বাধা দিয়ে তার আত্মবিশ্বাসে চির ধরানোর চেষ্টা করছে। আর যেই কারণে তিনি বিরোধীদের, অর্থাৎ সেখানকার যারা বিরোধী বার্তা দেওয়ার জন্য কিন্তু দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করছেন। অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে পার্থপ্রতিম রায় আছেন, তৃণমূল কংগ্রেস নেতা। আমি দুটো বিষয়ে খুব ছোট ছোট করে আপনার রিয়াকশন নিতে চাইবো। রাজভবনে সিসিটিভি দেখানো হচ্ছে, ছবি দেখানো হলো আজ, সচ কা সামনা। যা ষড়যন্ত্র করছে তৃণমূল তার পাল্টা। দেখুন, আপনার সেই সংবাদদাতা যিনি দীক্ষা যিনি ওখান থেকে বললেন তার মনেই অনেক সংশয় রয়েছে। সারা বাংলার মানুষের কাছে একই সংশয় রয়েছে যে রাজভবনে আদতে কি ঘটেছে। যদি তিনি সত্যিই অপরাধী না হন বা দোষ না করে থাকেন, সেই সিসিটিভি ফুটেজ অনুসন্ধানকারী পুলিশকে দেখানোতে কি সমস্যা রয়েছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। পুলিশ অটোমেটিক্যালি হাতে পাবে, একটা হাইট অ্যান্ড সিক চলছে, সেটা পরিষ্কার হ্যাঁ পাবে, কিন্তু যেটা অফিসিয়ালি নেওয়া দরকার সেই অফিসিয়ালি নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ এক্ষেত্রে একটা অফিসিয়ালি অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের কি ভিত্তি রয়েছে সেটা অফিসিয়ালি যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তাহলে অফিসিয়ালি সেটা ব্যাখ্যা করা অত্যন্ত সহজ এবং রাজ্যপালের পক্ষেও সেটা ভালো হবে এবং সমীচীন হবে। রাজ্যপালের কে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে সেই ধোঁয়াশাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা মনে করি যে রাজ্যপাল কোথাও একটা বিষয়টাকে হাইড অ্যান্ড সিক করার চেষ্টা করছেন বলেই আজকে তিনি এ ধরনের বিবৃতি দিচ্ছেন বা এই ধরনের বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন না। পার্থপ্রতিম বাবু, আপনাকে ধন্যবাদ। তবে দিলীপ ঘোষ কি করতে চাইছেন সেটা কিন্তু সত্যি স্পষ্ট নয়। তিনি খুব বিরক্ত হচ্ছেন নিজের সংগঠন নিয়ে, নাকি তিনি একটা এমন বাতাবরণ তৈরি করতে চাইছেন যে দিলীপই শেষ কথা, ভোটে তার ডিভিডেন্ড পাবেন। শেষ করবো নিউজ অ্যাট 2 এখানেই, কিন্তু আপনি সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।